এই দেখো অনেক দিন পরে আবার বাইরে এসেছি। এই দেখো ফুল ফুটেছে। সবাই বলে যে আমার বান্ধবী ইয়ার্কি মারে, ওই তো ফুল গাছ মাটি নাই তাই দেখাচ্ছিস তুই, এসব বলে। সকালবেলায় উঠে আমি তোমাদের সঙ্গে এই আমার যা ফুল আছে আমি তাই দেখালাম। এই দেখো কি হারে কুড়িয়ে এসেছে, দেখেছো? আর এই দেখো একটা গোবিন্দ জবা আবার ফুটে উঠছে, ঠাকুর গাছকে দিয়ে দেবো। আর এই দেখো কীভাবে করিয়ে এসেছে, তো মাটি না থাকলেও কি সুন্দর ফুটছে ফুলগুলো। বাইরে আসলাম, রাস্তাটা একটু দেখিয়ে দিই। এই যে রাস্তা, অনেক দিন রাস্তা দেখাইনি তোমাদের, আজকে আবার একটু দেখিয়ে দিলাম। সকালবেলায় চলে এসেছি চা নিয়ে, তো বাইরেটা একটু দেখে নিলাম, ফুল গাছগুলো দেখিয়ে দিলাম। আমার বান্ধবী যার কথা বলছি জলি, সে শুধু আমাকে ইয়ার্কি মারবে, গাছে মাটি নাই, রোজ রোজ ওই কথা বলিস আর গাছ দেখাস। জলি, তুই যদি শুনিস তাহলে শুনে রাখ যে পাথরেও ফুল ফোটানো যায় যদি মনের মধ্যে ফুল ফোটানোর জায়গা থাকে, বুঝলি তো? দেখে নিস আজকের ব্লগটা, দেখে বলিস যে দেখ আমি কিভাবে মাটি ছাড়া গাছে ফুল ফুটাচ্ছি, দেখিস। হ্যাঁ, খুব সুন্দর ফুল ফুটেছে, কিন্তু প্রচুর কুড়ি এসেছে, প্রচুর ফুল ফুটছে। তুই ব্লগটা দেখে বলিস যে মাটি ছাড়াও কিন্তু ফুল ফুটানো যায়। দেখলি আমি মাটি ছাড়াও ফুল ফুটালাম, পাথরেও ফুল ফোটাতে পারি, যদি ক্ষমতা থাকে তাহলে সব জায়গাতেই ফুল ফোটানো যায়। মানে সে কী বলে, বসন্ত না হলেও ফুল ফুটবে, বসন্ত হলেও ফুল ফুটবে। যদি মনের মধ্যে ফুল থাকে ঠিক ফুল ফুটে যাবে। আমার আসলেই মনে ফুল আছে বলে ফুল ফুটিয়ে দিলাম। দেখে নিস ফুলগুলো, খুব সুন্দর ফুল ফুটেছে। যতই তুই ইয়ার্কি মায়ের আমার সঙ্গে আর যতই যা কর, ফুল কিন্তু আমি ফুটিয়েই ছেড়েছি। হ্যাঁ, মাটি দেব বলছি বলে ওরম বলছিস তো? চল চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমার খুব আনন্দের দিন, খুব ভালো লাগার দিন। সকালে উঠেই চাটা করে নিয়ে চলে যাচ্ছি, চাটা খাবো, খেয়ে নতুন দিনটা শুরু করছি। কিন্তু দিনটা যে এতই ভালো, না আসবে টগরি, না আসবে মাসি, কেউ আসবে না। আমি সব কিছু আমি একা একাই করবো, একা না, সঙ্গে মেঘা থাকবে। কিন্তু সেটাই বলছি যে আজকে খুব আনন্দের দিন, এত আনন্দের দিন মানে বলার কথা না। একসঙ্গে দুজন না আসা এটা খুব কম হয়, খুবই কম হয়, হয়ই না। কিন্তু এই মানে বহুদিন পর আবার হলো যে একসঙ্গে দুজনই আসবে না। দেখা যাক কিভাবে চলে, কিভাবে দিনটা কাটানো যায়। দেখতে থাকো, দিন শুরু করি। চা দিয়ে দিনটা শুরু করলাম, চলো। রান্না শুরু হয়ে গেছে। এখানে ডাল সেদ্ধ হচ্ছে, যেটা হয় আমাদের প্রতিদিন মুসুরির ডাল, আর কি বলবো একই জিনিস। আর এই যেখানে হচ্ছে আলু ভাজা। আলু ভাজাটা আজকে হতো না, আজকে মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে আলু ভাজবো ভেবেছিলাম, কিন্তু সেটাও করবো, মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে আলুটাও ভাজবো। কিন্তু এই আলু ভাজাটা বয় সকালে ভাত খায়, এখন এই গরম পড়ে থেকে সকালে ছুটির দিনে রুটি খেতে চায় না, বলে অল্প করে একটু ভাতই খাবো, সেই কারণে অল্প করে একটুখানি ভাতই দেওয়া হয় ওকে। তাই আলুটা ভাজা হচ্ছে, আলু ভাজা ডাল দিয়ে ভাত খাবে। আর এখানে এই যে ভাত হয়ে গেছে, উপর দেওয়াও হয়ে গেছে, এই চলছে। আর এই যে চা বসিয়েছে, ওরা চা খাবে, তাহলে আমাদেরও একটুখানি খাই আমরাও। আবার অনেক আগে খেয়েছি তো, অনেক সকালে, এখন আর একবার খেয়ে নিই রান্না করতে করতে। তো শুরু হয়ে গেল। আর যা যা রান্না হবে সব দেখাচ্ছে, একটু পরে দাঁড়াও। ও ডাঁটার তরকারি হবে, শাকের ডাঁটা, আর হবে উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আর পনিরের তরকারি, এই রান্না হবে আজকে। দেখতে থাকো তাহলে। শুরু করে দিয়েছি রান্না, প্রতিদিনের মতন সেই যুদ্ধ চলছে রান্নাঘরে। তা প্রতিদিন তো রান্না করি না, সেই জন্য অভ্যাসটা একটু কম মানে কমে গেছে। তা হ্যাঁ, অভ্যাসটা সত্যি করতে হবে। এবার ভাবছি এবার অভ্যাসটা করতেই হবে। অতিরিক্ত গরমে
রান্না করাটা খুব চাপের, সেটা বুঝতেই পারছি, সবাই বুঝতে পারছো, কিন্তু তবুও করতেই হবে, যেহেতু খেতে হবে সেহেতু রাঁধতেই হবে। বারবার বলে লাভ নাই, যদি না খেতে হতো তাহলে না রাঁধলেও হতো। আমি যদি একা হতাম, একদম একা, তাহলে পরে আমার না রাঁধলেও চলে যেত, কারণ আমার রান্নার দরকার হয় না। সবজি রান্না করতে হবে, করে খেতে হবে, এরকম দরকার হয় না। কাটা থাকলে প্রেসারে সিটি মারলে আমার হয়ে যায়। এই হচ্ছে আমার খাওয়া, কিন্তু সবার তো আর সেটা চলবে না, সেই জন্য রান্না করতেই হবে। আর অনেক দিনের অভ্যাস বন্ধ হয়ে গেছে বলেই একটু মনে হচ্ছে অসুবিধে, আবার 2-1 দিন অভ্যাস হলেই হয়ে যাবে। এই যে 2 দিন রান্না করছি, এই 2 দিনে আমার মনে হচ্ছে অনেকটাই ঠিক হয়ে গেছে, মানে অনেকটাই করতে পারছি আর কি, অতটা অসুবিধা হচ্ছে না। আর প্রথম দিনটা যতটা অসুবিধা হয়েছিল, দ্বিতীয় দিনটা অতটা অসুবিধা হয়নি, তৃতীয় দিন আশা করি আরোই অসুবিধে হবে না। তো নিজেরা রান্না করছি, বুয়াই বলছে এই 2 দিন একরকম রান্না খাবো, আবার অন্য রকম রান্না খাবো, এই রকম বলছে, কিন্তু বললে তো কিছু করার নাই। এবার এই যে ডাঁটার তরকারিটা রান্না শুরু করে দিলাম। প্রথমে পটলগুলো একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে মিষ্টি কুমড়ো, আলু পরপর সব দিয়ে দেবো। আর ওদিকে উচ্ছে আর মিষ্টি কুমড়ো ভাজাটা হচ্ছে, ও পাশে বসিয়ে দিয়েছি ওটা, আর এটা এ পাশে দিয়েছি। এই গ্যাসটা একটু বড় আর ওই গ্যাসটা একটু ছোট। তা যেটা বলছিলাম যে ফুল দেখাতে দেখাতে আমার বান্ধবীর কথা, আমার বান্ধবী আমার সঙ্গে ইয়ার্কি মারে। তা সে ঠিক আছে, আমাদের এই রকমই হাসি ঠাট্টা ইয়ার্কি চলতে থাকে বান্ধবীদের সঙ্গে। ও প্রত্যেকটা ব্লগ দেখে আর আমাকে ফোন করে করে, তো কমেন্ট করে না, আমাকে ফোন করে করে তখন এটা ওটা সেটা বলে। যেদিন ভাত ভেজেছিলাম সেদিন যেমন বলছে, কিরে তোর ভাত ভাজা ফুরালো তো, যদি না ফুরাই তাহলে বলিস। আমি বললাম যে হ্যাঁ, ফুরালো কি না দেখতে হবে। তা এই রকম আর কি, সব সব ব্যাপার নিয়েই আর কি মারে। এই যে গাছগুলো দেখায়, তো গাছে তো মাটি নাই, আর প্রতিদিনই তোমাদের বলি মাটি নাই, করুণ অবস্থা। ও সেটা নিয়েও আমার সঙ্গেই আর কি মারলো যে মাটি নাই, ওই ছাতা তুই রোজ রোজ দেখাস। তা আমাদের এরকমই আর কি চলতেই থাকে, সব সময় চলে, মানে আরোই আর কি চলে, যেগুলো বলা যায় না আর কি সোশ্যাল মিডিয়ায়। তো সেরকম ধরনের আর কি আমরা মারি, আমরা এইভাবে আড্ডায় আর কি মেরে ফোনে, মানে সামনাসামনি তো যাওয়া যায় না, সামনাসামনি গিয়ে গল্প করাও যায় না, সেই কারণে আমরা ফোনের মাধ্যমে এইভাবে হাসি ঠাট্টা করে দিনগুলো কাটাই। আর এখন আর কি আছে, মানে যখন কাছাকাছি ছিলাম তখন একরকমভাবে দিনগুলো কেটেছে ওদের সঙ্গে, আর এখন সবাই দূরে চলে এসেছি। আর একজন আমাদের আছে বড়দিদি, মালাদি, তিনি তো এতটাই ব্যস্ত কাজে, তিনার সঙ্গে তো যোগাযোগ করা খুব কঠিন। ভগবানের দর্শন পাওয়া যায় তো উনার দর্শন পাওয়া যায় না, এই রকম। তো উনি খুবই ব্যস্ত মানুষ, তাই ওনার সঙ্গে একটু কমই কথা হয় এখন, তাও হয় ওই ফোনেই যা কথা হয়। উনি তো আসতেই পারে না। আমি যদিও বা বাপের বাড়ি যাই তখন জলির সঙ্গে দেখা হয়, আর শ্বশুর বাড়ি গেলে মালাদির সঙ্গে দেখা হয়, কিন্তু 2 বাড়ির কোনো বাড়িতেই যদি না যাওয়া হয় তাহলে কারোর সঙ্গেই দেখা হয় না। মালাদি একবার এসেছিল আমার এই ফ্ল্যাটে, আর জলি এখনও একবারও আসেনি আমার ফ্ল্যাটে। কবে আসবে দেখি, কবে ওর মানে আমার কবে সৌভাগ্য হয় যে ওদের পা আমার বাড়িতে পড়বে। তা দেখা যাক কবে আমার সেই সৌভাগ্য আসে, আমার কবে সেই দিন আসে যে জলি আমার বাড়িতে আসলো। এই আশায় বসে আছি। যদি ভাগ্যে থাকে তাহলে বেঁচে থাকতে থাকতেই আসবে, আর যদি ভাগ্যে না থাকে তাহলে আর কিছু করার নাই। এখন ভগবান ভরসা, বললাম তো ভগবানের দর্শন পাওয়া যায়, তো এখন এদের দর্শন পাওয়া যায় না। তা সত্যি একটা সময় ছিল, যে সময়টা আমরা যেভাবে কাটিয়েছি, সেই দিনগুলোর কথা যখন মনে পড়ে তখন সত্যিই খুব খারাপ লাগে যে এই দিনগুলো এইভাবে কাটিয়েছি, সেই দিন কি আর ফিরে আসবে, এরকম মাঝে মাঝে মনে হয়। আবার মাঝে মাঝে মনে হয় এমন একটা জায়গায় গিয়ে বাড়িঘর করি যেখানে একসঙ্গে আবার 3 জন এক জায়গায় থাকতে পারবো, এক জায়গায় গল্প আড্ডা করে এইভাবে ইয়ার্কি মেরে এইভাবে দিন রাত ঘুরে বেরিয়ে কাটাতে পারবো। কিন্তু এখন তো দিন দিন বয়স বাড়ছে, এখন তো আর সেভাবে ঘুরে বেরিয়ে দিন কাটানো যাবে না। এখন গল্প আড্ডা ইয়ার্কি ঘরে বসে এইভাবেই দিন কাটাতে হবে। তা সেটাও যদি এক জায়গায় হয় তাহলে খুব ভালো হয়। আমার তো খুব ইচ্ছা ছিল এমন একটা জায়গায় জমি নেব, নিয়ে একটা ছোট্ট ঘর করব, ছোট্ট না একটা বড় একটা ঘর করব এমন জায়গায়, যেখানে আমরা 3 জন একসঙ্গে এক জায়গায় গিয়ে থাকতে পারবো আর একভাবে গল্প করতে পারবো। তা সেদিন যদি ভগবান দেয় যে আবার এক জায়গায় আমরা হব, তাহলে হয়তো আবার এক জায়গায় আমরা হব। আর যদি ঈশ্বর না চান তাহলে আর এক জায়গায় হবে না। কিন্তু সেই দিনগুলোকে খুব মিস করি। যদি এখন আমার ওই দুই বান্ধবী এই ভ্লগটা দেখে তাহলে তারাও বুঝতে পারবে যে সত্যি আমরা সেই দিনগুলো কতটা মিস করি। একসঙ্গে ছেলে মেয়েগুলোকে নিয়ে হাত ধরে
বেরিয়ে যেতাম, ছেলে মেয়েগুলোকে মালাদির হাতে দিয়ে আমরা নিজের মতো ঘুরে বেড়াতাম। মালাদি ছিল সত্যি আমাদের মানে বটবৃক্ষের মতো, ছেলে মেয়েগুলোকে ওই সামলাতো, হাত ধরতো, কে কখন ছুটে বেড়াচ্ছে, কে কোন দিকে চলে যাচ্ছে। এরকম সিনেমা দেখতে যদি যেতাম তাহলে মালাদি সেই ওদেরকে ওর মালাদির একটা ছেলে একটা মেয়ে, জলির একটা ছেলে একটা মেয়ে, আমার একটা ছেলে, তা এই 5 জনকে নিয়ে মালাদি 5 জনের কে সামলাতো, আর আমরা দুজন ইয়ার্কি মেরে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, এরকম করতাম, হাসাহাসি করতাম। মানে আমাদের যে ছেলে মেয়ে আছে সবার কেউ ভাবতেই পারতো না, এমনভাবে চলতাম। তবে মালাদি এতটাই ভালো, মালাদি একা ভালো বলবো না, যে আমরা সবাই এতটাই ভালো, যখন যার প্রয়োজন হয়েছে সে তখন সেভাবে আর একজন বান্ধবীকে কাছে পেয়েছে। আমরা এইভাবেই কাছে পেয়েছি। যখন আমি করিমপুর থেকে চলে আসলাম তখন আমার মানসিক যা পরিস্থিতি ছিল, বাবা মা তো পাশে থাকেই, সেটা বলবো না কখনো মা বাবা বা বোন পাশে থাকবে না তা না, মা বাবা এরা তো পাশে থাকেই, তাছাড়াও যারা থেকেছে আমার পাশে তারা হচ্ছে আমার বান্ধবী। মা বাবা স্বামী ছেলে এগুলো তো আলাদা জিনিস, আমি এদের কথা বলবো না, কিন্তু তাছাড়াও পাশে থেকেছে আমার এই বান্ধবী। এই দুটো বান্ধবী যেভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে আবার এইভাবে খাড়া করেছে সেটা ধারণার বাইরে। মালাদি এসে 7 দিন 10 দিন এক টানা বহরমপুরে ছিল। যখন আমি করিমপুর থেকে বহরমপুরে চলে আসি তখন আমাদের পুরো শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের কোনো যোগাযোগ ছিল না। দীর্ঘ 4 বছর আমাদের শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের কোনো যোগাযোগই ছিল না, কেউ যোগাযোগ রাখতো না আমাদের সঙ্গে। অনেক পরে আবার যোগাযোগ হয়েছে। তা সেই সময়টা যখন আমার মানে ওই রকম পরিস্থিতি, যখন সব ছেড়ে চলে আসতে হয়েছে আমাদের, তখন যখন আমার মরে যাওয়ার মতো অবস্থা, আমি হসপিটাল আর বাড়ি করছি আমাকে নিয়ে, ওরা আমার বুয়ের বাবা বুবাই সবাই মিলে সে হসপিটাল বাড়ি করছে, পাড়ারও ছিল সামনের দোকানের ওই লোকটা, ওরা, তারপরে আমার ওই বান্ধবী নয়নের মাসিমা, মানে এরা যে মানে সব মানে হসপিটাল বাড়ি করছি যখন, তখন মানে সেই সময় মালাদি জলি সবাই আমার পাশে থেকেছে। মালাদি এসে অনেক দিন ছিল, তারপর যখন একটু সুস্থ হলাম তখন ওরা নিয়ে আমাকে বেড়ানো ঘোরা, আজ মেলা দেখতে যাওয়া, আজ কোথায় কীর্তন শুনতে নিয়ে যাওয়া, কোথায় গেলে আমার মনটা ভালো হবে, আমি একটু শান্ত হব, আমি শান্ত থাকবো। সেই সময় যে সময় আমার দেওরের বিয়ে হচ্ছে বাড়িতে, সেই সময় আমরা বিয়েতে যেতে পারিনি, কারণ সেই রকম সম্পর্ক ছিল না, সেই জন্য যেতে পারিনি। এখন সেটা এত তো মানে বলা যাবে না, তাই আমি এটুকুই বলছি যে সেই সম্পর্কটা ছিল না, সেই জন্য আমরা যেতে পারিনি। এমনকি আমার ছেলে, ওইটুকু বাচ্চা ছেলে, সেও যেতে পারিনি আমার দেওরের বিয়েতে। তো যাই হোক, সেই সময়টা যখন আমি আর খাড়া হতে পারছি না, আমি বোধহয় আর বাঁচবো না, তখন আমার ছেলে শুধু মুখের সামনে এসে বলতো, মা ওরাই কি তোমার সব, আমি তোমার কেউ না, আমার মুখের দিকে তাকিয়ে তোমার একটু বাঁচতে ইচ্ছে করছে না, এরকম বলতো। কিন্তু ও বুঝতে পারতো না যে সত্যি ওই জায়গা এতদিন ধরে থেকে ওই জায়গা ছেড়ে আসার পর মানসিক পরিস্থিতিটা কী হয়। সেই পরিস্থিতি কাটিয়ে উঠেছি, আমার বান্ধবীরা সত্যিই পাশে ছিল। আমি মালাদি জলিকে কোনো দিন ভুলবো না, মানে কোনো দিন ভুলতে পারবো না, সে জায়গা নাই কোনো দিন চোখের আড়াল করতে। হ্যাঁ, ওদের সঙ্গে মনোমালিন্য মাঝে মাঝে হয় না তা বলবো না, কোনো সময় রাগ হয়, আমারও রাগ হয়, ওরও রাগ হয়, মালাদিরও রাগ হয়। মালাদির বোধহয় রাগটা নেই, কিন্তু আমার জলি রাগারাগি হয়, আবার ঠিক হয়ে যায়, আবার আমরা দুজনকে গাল দিই, ঝগড়া করি, আবার ঠিক হয়ে যায়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে এমন না যে ঠিক হয় না, আজকে ঝগড়া হলো কালকে আবার ঠিক হয়ে গেল, পরক্ষণে আবার কিরে কী করছিস, এই রকম একটা ব্যাপার। মানে দেখে লোকে ভাববে যে এই বোধহয় ঝামেলা হলো, আর বোধহয় পরের দিন কথা বলবে না, কিন্তু না, আবার পরক্ষণেই আমরা কিরে কী করছিস বলে ডেকে কথা বলা, এই ব্যাপারটা আমাদের মধ্যে আছে বলেই এখনও সম্পর্কটা টিকে আছে, এখনও সেই জায়গায় আমরা আছি, কেউ কাউকে ছাড়া থাকতে পারি না। মানে যদি বহরমপুরে যাই, ওর সঙ্গে একবার দেখা না হলে আমার মানে মনটা সত্যিই খুব খারাপ হয়ে যায়। আবার ও এখানে আসলেও দেখা করার চেষ্টা করে, আবার কোথাও যদি বেড়াতে যায়, কলকাতার ওপর দিয়ে যায়, তাহলেও যেতে বলে, কিন্তু পরিস্থিতি থাকলে তখন হয়তো আমি স্টেশনে গেলাম, আর পরিস্থিতি না থাকলে যেতে পারি না। সবসময় তো পরিস্থিতি থাকে না যে যেতে পারবো, সেই জন্য হয়তো যেতে পারি না। তা এই রকম ব্যাপার, আমরা চেষ্টা করি এখনও সবাই সবার সঙ্গে মানে মিলেমিশে থাকা। তা বহুদিনের বান্ধবী আরও আছে, সবিতা আছে একজন, মুন্নি আছে, এরাও আমার খুব কাছের বান্ধবী। সবিতার কথাটা খুব কমই বলা হয়, কারণ সবিতা খুব মানে সঙ্গে ফোনটাও খুব কম হয়, কিন্তু ও খুব কাছের বান্ধবী, খুব ভালো বান্ধবী, সুখে দুঃখে মানে মনের কথা আলোচনা করা বলা এটা। তারপরে মুন্নি বলে একজন বান্ধবী আছে, তাপসী, যার ভালো নাম, ও ভীষণ ভালো বান্ধবী।
ছোটোর থেকে একদম আমার বাবার বাড়ির ওখানকারই মেয়েও, আর একদম আমরা মানে সেই 1 ইনফ্যান্ট থেকে একসঙ্গে পড়াশোনা করেছি তাপসীর সঙ্গে। তা এরকম মানে বান্ধবী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমার ভাগ্য সত্যি এদিক থেকে খুব ভালো, বন্ধু ভাগ্য আমার খুবই ভালো যে আমি এত ভালো ভালো বন্ধু পেয়েছি, এত ভালো ভালো বান্ধবী পেয়েছি জীবনে। বান্ধবীদের কাছ থেকে কোনো রকম কোনো আর একজন আছে করবী, যার ডাকনাম টুটু, মানে সে বান্ধবী তো আমার গলায় গলায়, সেও ভালো বান্ধবী। তা আমার যার সঙ্গে বন্ধুত্ব হয় তার সঙ্গে বন্ধুত্ব কখনো নষ্ট হয়ে যায় না, কখনো নষ্ট হয়ে যায় না, ঠিক যোগাযোগ থাকেই। হয়তো পরিস্থিতির চাপে কথা বলা হয় না বা ফোন করা হয় না, কেউ কাজে ব্যস্ত হয়ে যায়, কেউ কিছু হয়, কিন্তু তবুও তার মধ্যেও যোগাযোগটা আমরা রাখার চেষ্টা করি। তবে এই তিনজন আর তিনজন মানে মালাদি, জলি, মুন্নি, সবিতা আর টুটু, এই কজন হচ্ছে আমার খুব কাছের বন্ধু, খুবই কাছের বান্ধবী। মানে কি বলবো, এখনও সেই আগের থেকে বান্ধবী, এখনও ছেলের বিয়েতেও নিমন্ত্রণ হয়েছে এদের, মানে এরকম বান্ধবী আর কি। তা সত্যি মানে বন্ধু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। আমার সেই রকম ভালো বান্ধবী আছে যারা আমার পাশে থেকেছে। তা যেটা বলছিলাম যে শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরে যখন আমার ওই রকম পরিস্থিতি, যখন আমি আর খাড়া হতে পারছি না, হসপিটাল বাড়ি চলছে আমাকে নিয়ে, আমি বাঁচবো কি বাঁচবো না এরকম পরিস্থিতি, তখন আমার ছেলে যখন কাঁদতে কাঁদতে বলছে যে মা ওরাই কি তোমার সব, আমি তোমার কেউ না, আমি তখন বিছানার উপরে এরকম হাত রাখছি আর হাত বুলাচ্ছি আর ভাবছি যে সব ছেড়ে চলে যেতে হবে আমাকে, এরকম মনে হচ্ছে, মানে এমন অবস্থা হয়ে গেল আমার, আর বাঁচবো না এরকম একটা পরিস্থিতি। দিয়ে আস্তে 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 আবার ডাক্তার দেখানো, ওষুধ খাওয়া, সমস্ত কিছু করে হসপিটাল বাড়ি, ভালো ভালো ডাক্তার, কলকাতা বাড়ি, এসব করে করে আস্তে 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 সুস্থ দিকে যখন গেলাম, তারপরে ওরাও আসলো, এসে একভাবে পাশে থেকে আমার সঙ্গে গল্প আড্ডা, তারপরে আরেকটু যখন উঠতে পারলাম, দাঁড়াতে পারলাম, তখন আমাকে নিয়ে ঘুরতে বেরোনো, আমাকে নিয়ে বেড়াতে যাওয়া। কোথায় গেলে আমার মন ভালো হবে বললাম তো, মেলা, কোথায় কীর্তন হচ্ছে, কোথায় মেলা হচ্ছে, কোথায় কার বাড়িতে গেলে বাচ্চা টাচ্চা আছে সেখানে গিয়ে একটু আনন্দ ফুর্তি হবে, এরকম বিভিন্ন জায়গায় ওরা আমাকে পার্কে বিভিন্ন জায়গায় নিয়ে বেরিয়েছে। আর সব সময় হাসির কথা বলে বলে বেরিয়েছে, যাতে আমি একটু হাসি ফুর্তিতে থাকতে পারি। তা এই পরিস্থিতি থেকে আমাকে ওরা আজকে এই জায়গায় নিয়ে এসে পৌঁছেছে, সবাই মিলে, শুধু ওরা একা বলবো না, সবাই মিলে চেষ্টা করে আজকে এই জায়গায়। তাই আমি আজকে এখনও খাড়া হয়ে দাঁড়িয়ে আছি বা আজকে ভ্লগ করছি, তোমাদের সামনে এসেছি, এত দূর এগিয়েছি, তোমরাও আমার পাশে আছো বলেই আমি এত দূর এগিয়েছি। তোমরা না থাকলে আমি কখনোই এই জায়গায় আসতে পারতাম না, কখনোই না। এর আগে বলেছি তো, 2টো চ্যানেল ছিল, কিন্তু সেই চ্যানেল দুটোই আমার নষ্ট হয়ে গেছে, আমি ধৈর্য ধরে রাখতে পারিনি, কিন্তু এবার আমি ধৈর্য ধরে ঠিক টিকে আছি। আর তোমরাও আমার পাশে আছো বলেই আমি এই ধৈর্যটা পাচ্ছি। তোমরা যদি আমার পাশে না থাকতে হয়তো আমি এই ধৈর্য পেতাম না, আমার এই ধৈর্য থাকতো না, আমার এই ইচ্ছা শক্তি এটা থাকতো না, নতুন নতুন যে ব্লগ আমি প্রতিদিন করব সেই চেষ্টাটাই আমার থাকতো না, আমি কিছুতেই নতুন ব্লগ করতে পারতাম না। আমি আবার আগের মতন যে চ্যানেলগুলো মানে নষ্ট করে দিয়েছি, এই চ্যানেলটাও হয়তো সেইভাবে নষ্ট করে দিতাম। কিন্তু দেখছি যে না, তোমরা সবাই আমার ব্লগ ভালোবাসছো, আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখছো, এটা দেখে খুব ভালো লাগছে। আর এত ভালো ভালো কমেন্ট করছো তোমরা, সেটাতে আমি আরও উৎসাহ পাচ্ছি। কেউ কেউ বলো যে তোমার পুজো দেখতে ভালো লাগে, কেউ বলে তোমার রান্না দেখতে ভালো লাগে, কেউ বলে তোমার মুখের হাসিটা ভালো লাগে, এক একজন যখন এক একটা বলে, আবার কেউ বলে তোমার গান ভালো লাগে, তোমার কবিতা ভালো লাগে। এই যে ভালো লাগে এই কথাগুলো যখন বলে, তখন মনের মধ্যে এত প্রসন্নতা ফুটে ওঠে, সেটা বলে বোঝানো যাবে না। সত্যি খুব শান্তি পাই তখন, মনে খুব ভালো লাগে যে না, জীবনে একটা কিছু শিখেছিলাম, যেগুলো দিয়ে আমি আজকে তোমাদের মন জয় করতে পারছি, তোমাদেরকে কাছে পাচ্ছি, তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করছো, আমার পাশে আছো। আর তোমরা আছো বলেই কিন্তু আমি আছি, তোমরা দেখছো বলেই আমি কিন্তু নতুন নতুন ব্লগ দিচ্ছি, তোমরা ভালো ভালো কমেন্ট করছো বলেই কিন্তু আমি এই ভালো ভালো ব্লগগুলো দিতে পারছি। তা আজকে এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্লগটা একদম শেষের দিকে চলে এসেছে। আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, রান্না সারা হয়ে গেছে, ঘরও গোছানো হয়ে গেছে, তো সব ঘরগুলো ঝাঁট দিয়ে নেব। সবগুলো আমি ঝাঁট দিইনি, মেঘা ঝাঁট দিয়েছে, আমি আমাদের ঘরটুকু আর রান্নাঘরটাই ঝাঁট দিয়েছি, আর বাকিটা মেঘাই ঝাঁট দিয়েছে। কারণ বাড়িতে হঠাৎ করে দুজন এসেছিল, আমার এক জেঠতো নন্দাই আর তার ভাগ্নে এসেছিল দুজন, তা তারা নিমন্ত্রণ করতে এসেছিল, সেই জেঠতো ননদের ছেলের বিয়ে, সেই বিয়ের নিমন্ত্রণ করতে এসেছিল।
তো ওদের আসার কথা ছিল সোমবারে, তো ওরা শনিবারেই এসেছে, তা ভালোই করেছে, চলে এসেছে, নিমন্ত্রণ করে গেল। তো সেই কারণে হঠাৎ করে আসলে পরে একটু তার প্রস্তুতি থাকে, আগে থেকে মানে এই আসবে জানতাম, কিন্তু সোমবারে আসবে সেইটা জানতাম। তা যেহেতু প্রস্তুতিটা আগে থেকে ছিল না, সেই জন্য ওদের সঙ্গে, তারপরে ওদের সঙ্গে কথা বলা, একটু গল্প করতেই হয়, মানুষ বাড়িতে আসলে তাদের সঙ্গে তো একটু গল্প করতেই হয়। তারপর একটু গল্প করা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এইসব করার জন্য আমি আর পরের ব্লগগুলো দিতে পারিনি, পরে যেটুকু করব সেটুকু আর করতে পারিনি। এইভাবেই তোমরা দেখে নাও। তা পনিরের তরকারিটা রান্না করেছিলাম, তা সেটাই ভাবছি পরে যে ভাগ্যি পনিরের তরকারিটা রান্না করেছিলাম, তো একটু সুবিধা হয়েছে ওদের খেতে দিতে। তাহলে দেখো, আমি আজকে এখানেই ব্লগ শেষ করে দেব। তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো, আর এইভাবেই আমাকে ভালো ভালো কমেন্ট করো আর লাইক করো। দেখো আমি আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসেছিলাম, দুপুরের পর থেকে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি। হঠাৎ করে বাড়িতে লোকজন চলে এসেছিল নিমন্ত্রণ করতে, বিয়ের নিমন্ত্রণ করতে, সেই কারণে আর দুপুরের পর থেকে তোমাদের সামনে আমি আসতে পারিনি। সেই কারণে আর কিছু শেয়ারও করতে পারিনি। সারাদিন পর এখন রাত্রিবেলায় আমি আবার তোমাদের সামনে এলাম, আর ব্লগটা এখানেই শেষ করতে এলাম, যে আর আজকে আর কিছু শেয়ার করতে পারলাম না, আবার সামনের দিন যা হয় কিছু শেয়ার করব। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করব, কারণ লোক এসে গেলে তখন তাদেরকে নিয়েই একটু থাকতে হয়, তাদের খেতে দেওয়া, তাদের সমস্ত কিছু করা, এগুলো করতে গিয়ে আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আজকের ব্লগটা ছোট হবে কি বড় হবে জানি না, কতটা কি হয়েছে বা কি শেয়ার করেছি আমি তাও নিজে জানি না। এডিট যখন করব তখন বুঝতে পারবো কি হয়েছে। শুধু রান্নাটা যেটা করেছি আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেটুকুই জানি যে কতটুকু কি করেছি। তাছাড়া আর অন্য কোনো কাজ তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তোমরা ওইটুকুই দেখো, সামনের দিন আমি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আসবো, সেটা দেখো। তোমরা কাছে দূরে যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন পুরনো প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ, সবার কাছে আমি কৃতজ্ঞ। সবাই এইভাবেই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর প্রত্যেকে যেন দেখে চলে যেও না। অনেকেই দেখছো, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আমার অনুরোধ। সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ইচ্ছে হলে শেয়ার করো, আর যতটা পারো দেখো, বাকিটা চালিয়ে রেখো, এটাই আমার অনুরোধ। এইভাবে আমার পাশে থেকো, এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।